হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11 নিউট্রিশন যে সেমিস্টার 1 এক্সামিনেশন হতে চলেছে, সেই এক্সামিনেশনে কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং সেই টপিকের একটা সংক্ষিপ্ত আলোচনা এই ক্লাসে করব। যে টপিকগুলো এখানে মেনশন করা হবে প্রত্যেকটা টপিকই পড়বে যা সিলেবাসে রয়েছে, বাট এখানে যে টপিকগুলো মেনশন করা হচ্ছে সেগুলোকে একটু বেশি ভালো করে পড়বে। তো প্রথম যেটা রয়েছে ইউনিট 1 চ্যাপ্টার 1। এই যে ইউনিট 1 চ্যাপ্টার 1, এই ইউনিট 1 এর নাম হচ্ছে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত ভূমিকা। আর চ্যাপ্টার 1 এ কি রয়েছে? খাদ্য, পুষ্টি, পরিপোষক এবং পুষ্টিবিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক ধারণা। এখান থেকে প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখবে সেটা হচ্ছে খাদ্যের শ্রেণীবিভাগ। খাদ্যের শ্রেণীবিভাগ খাদ্যের শ্রেণীবিভাগ যদি আমরা দেখি তাহলে আমরা জানি যে খাদ্য বলতে আমরা কি বুঝি, ফুড বলতে আমরা কি বুঝি, এবং সেই ফুডের যদি ক্লাসিফিকেশন আমরা দেখি তাহলে ফুডের ক্লাসিফিকেশন অনেকভাবে হয়ে থাকে। প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কাজ অনুসারে খাদ্যকে কিভাবে ভাগ করা যায়। খাদ্যের যে শারীরবৃত্তীয় কাজ রয়েছে সেই কাজের উপর ভিত্তি করে একটা ভাগ হয় কি দেহ নির্মাণ ও ক্ষয়পূরণ। দ্বিতীয় ভাগ কি হয়? দেহের শক্তি সরবরাহ। তৃতীয় ভাগ কি হয়? দেহ প্রতিরক্ষা বা রোগ প্রতিরোধ। আর চতুর্থ ভাগ কি হয়? দৈহিক ক্রিয়া নিয়ন্ত্রণ। ঠিক আছে, এই চারটি ভাগ খাদ্যের শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে করা যায়। এবার যদি আমরা দেখি প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে দেহ নির্মাণ এবং ক্ষয়পূরণ। এই দেহ নির্মাণ এবং ক্ষয়পূরণে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? আমরা জানি দেহ নির্মাণের কথা আমরা যখন দেখছি বা ক্ষয়পূরণের কথা যখন আমরা দেখছি, প্রোটিন এবং তার সাথে সাথে যে সমস্ত খনিজ লবণ রয়েছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেহে যদি শক্তি সরবরাহের কথা আমরা বলি তাহলে অবশ্যই ফ্যাট রয়েছে, তার সাথে সাথে আমরা যদি দেখি কার্বোহাইড্রেট রয়েছে, সেগুলোকেও কিন্তু আমরা এই গ্রুপের মধ্যে ফেলবো। এবং এখানে দুটো পয়েন্ট আরো রয়েছে, একটা হচ্ছে তাপ উৎপাদক, আর একটা হচ্ছে আমরা জেনে থাকি যে এই তাপ উৎপাদক খাদ্যের কারণেই ফ্যাটকে কি বলা হয়? জ্বালানি খাদ্য। ঠিক আছে, এই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এই পয়েন্টের আন্ডারে রয়েছে। তৃতীয় যে ভাগটা রয়েছে দেহ সংরক্ষণকারী খাদ্য বা দেহে রোগ প্রতিরোধকারী খাদ্য বা দেহ রক্ষাকারী খাদ্য, অর্থাৎ বডিকে প্রোটেকশন দিচ্ছে। প্রোটেকশন কারা? সাধারণত যে ভিটামিন এবং যে খনিজ লবণ রয়েছে সেই খনিজ লবণ কিন্তু এই গ্রুপের মধ্যে পড়ে। এরা রোগ প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর লাস্টে যে ভাগটা রয়েছে দেহের দৈহিক ক্রিয়া নিয়ন্ত্রণকারী। দৈহিক ক্রিয়া নিয়ন্ত্রণকারী, নিয়ন্ত্রণ করতে গেলে, রেগুলেট করতে গেলে আমরা যদি দেখি জল এবং খাদ্য তন্তু, এই দুটো জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন হলো। আর একটা ক্লাসিফিকেশন কি রয়েছে? এটা তো খাদ্যের শ্রেণীবিভাগ আমরা দেখলাম যে শারীরবৃত্তীয় কাজ অনুসারে। ঠিক আছে, আর একটা ভাগ যদি আমরা দেখি তাহলে খাদ্যের রয়েছে, সেটা হচ্ছে উপাদান অনুযায়ী। উপাদান অনুযায়ী এই উপাদান অনুযায়ী প্রথম যেই ভাগটা আমরা দেখব সেটা হচ্ছে শর্করা সমৃদ্ধ খাদ্য। শর্করা সমৃদ্ধ খাদ্য
তারপরেরটা রয়েছে প্রোটিন সমৃদ্ধ। তৃতীয়তে রয়েছে স্নেহ পদার্থ। চতুর্থতে রয়েছে ভিটামিন সমৃদ্ধ। পঞ্চমে রয়েছে খনিজ লবণ। ষষ্ঠতে রয়েছে খাদ্যতন্তু। আর সপ্তমে রয়েছে জল সমৃদ্ধ। ঠিক আছে, এক্ষেত্রে যদি আমরা বলি এবার ভাগের ক্ষেত্রে আমরা দেখব যে শর্করা সমৃদ্ধ, অর্থাৎ যার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রচন্ড পরিমাণে রয়েছে, তার একটা উদাহরণ আমরা দেব, সেটা হচ্ছে ভাত। প্রোটিন সমৃদ্ধর ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রোটিন সমৃদ্ধর মধ্যেও অনেক কিছু রয়েছে। ডাল রয়েছে, বাট যেগুলো একটু বেশি আমরা জেনে থাকি সেগুলোর উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। স্নেহ পদার্থের মধ্যে তেল, ভোজ্য তেল যেগুলো হয়, কুকিং অয়েল যেগুলো হয়। ভিটামিন সমৃদ্ধর মধ্যে অবশ্যই ফল। খনিজ লবণের কথা যদি আমরা বলি তাহলে সবজি। আচ্ছা, খাদ্যতন্তুর কথা যদি আমরা বলি তাহলে খাদ্যতন্তুর মধ্যে খোসা সমেত যে সমস্ত ফল ইত্যাদি খাওয়া হয়। আর জল সমৃদ্ধ বললে রসালো ফল যেগুলো হয়, যেরকম তরমুজ। ঠিক আছে, এইটা হচ্ছে উপাদানের ভিত্তিতে একটা ক্লাসিফিকেশন হলো। আর একটা ক্লাসিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে উৎস অনুসারে। উৎস অনুসারে কি? একটা হচ্ছে উদ্ভিজ্জ, আর একটা হচ্ছে প্রাণীজ। আমি যদি উপরের উদাহরণ থেকেই দেখি, এই যে ভাত মানে চাল থেকে আসছে, এটা কি? এটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। ডালের ক্ষেত্রেও তাই। এবার প্রোটিনের ক্ষেত্রে যদি আমি বলতাম চিকেন, চিকেনও একটা প্রোটিনেশিয়াস খাবার, তাহলে এটা কি হয়ে যেত? প্রাণীজ উৎস। ঠিক আছে, আচ্ছা। তেলের ক্ষেত্রেও সেম। আমি যদি বলি সূর্যমুখীর তেল, সেটা হয়ে যাবে উদ্ভিজ্জ উৎস, কিন্তু আমি যদি বলি বাটার, সেটা আমার হয়ে যাবে প্রাণীজ উৎস। তাহলে সোর্সেস কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে, এটা যদি আমরা বলি তাহলে এটা হয়ে যাবে সবুজ শাকসবজি। আর প্রাণীজের ক্ষেত্রে আমরা বলতে পারি বাটার। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিভিন্ন ভাগ আমরা দেখলাম। নেক্সট, 1 নম্বরে আমি বললাম খাদ্যের শ্রেণীবিভাগ ভালো করে দেখতে হবে। 2 নম্বরে হচ্ছে খাদ্যের প্রধান উপাদান। ঠিক আছে, খাদ্যের প্রধান উপাদান। এই খাদ্যের প্রধান উপাদান যদি আমরা দেখি, প্রধান উপাদান কি কি রয়েছে? প্রধান উপাদানের মধ্যে ফার্স্ট রয়েছে কার্বোহাইড্রেট। এই খাদ্যের প্রধান উপাদানের মধ্যে ফার্স্ট রয়েছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা, এই কার্বোহাইড্রেট বা শর্করার ক্ষেত্রে ওর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দেখতে গেলে আমরা দেখব যে এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, যার মধ্যে এই হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত কত? 2:1। ঠিক আছে, 2:1 অনুপাতে রয়েছে। এবার আর একটা কি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা কত তাপশক্তি আমাদেরকে প্রদান করে থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? 4 কিলো ক্যালোরি। ওকে, এছাড়া উদাহরণ তো আমরা জানি যে কার্বোহাইড্রেটের কি কি উদাহরণ রয়েছে, তোমরা খুব ভালো করে জানো। এবার নেক্সট যেটা রয়েছে, এটা হয়ে গেল কার্বোহাইড্রেট। তারপর হচ্ছে প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন কি কি উপাদান দিয়ে গঠিত? বাকিগুলো সব ঠিক আছে, কিন্তু এখানে একটা অ্যাড হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন। সেটা হচ্ছে নাইট্রোজেন। এবং এক্ষেত্রেও যদি আমরা দেখি যে এই প্রোটিনের গঠনগত একক কি? অ্যামাইনো অ্যাসিড।
অ্যামাইনো অ্যাসিড। এবং 1 গ্রাম প্রোটিন থেকে আমরা কতটা শক্তি পাই, তাপশক্তি পাই, সেটাও কিন্তু 4 কিলো ক্যালোরি। এবার হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ বা লিপিড। ফ্যাটের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা কার্বন, মানে সেম অ্যাজ কার্বোহাইড্রেট এর উপাদান রয়েছে, ওইভাবেই তৈরি। এবং এক্ষেত্রে 1 গ্রাম ফ্যাট দহনে আমরা কতটা শক্তি পাই, তাপশক্তি পাই, সেটা হচ্ছে 9 কিলো ক্যালোরি। এবং এর উৎস কি? উৎস হচ্ছে যেটা বললাম, প্রাণীজ চর্বি, উদ্ভিজ্জ তেল, এগুলো হচ্ছে সব ফ্যাটের উৎস। আর একটা প্রধান উপাদানের মধ্যে বর্তমানে ইনক্লুশন হয়েছে, সেটা হচ্ছে জলের। আমরা যদি হিসেব করে দেখি তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জলের পরিমাণ, প্রাপ্তবয়স্কদের দেহে জলের পরিমাণ প্রায় 60%। আর যেটা শিশুদের ক্ষেত্রে হচ্ছে 75%। ওকে, এটা হয়ে গেল প্রধান উপাদান। এবার প্রধান উপাদানের সাথে সাথে অনু উপাদানও গুরুত্বপূর্ণ। তাহলে 3 নম্বরের গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? খাদ্যের অনু উপাদান। খাদ্যের অনু উপাদান, এই খাদ্যের অনু উপাদানের মধ্যে দুটো ভাগ আমরা দেখি, একটা হচ্ছে ভিটামিন, আর একটা হচ্ছে খনিজ লবণ। ঠিক আছে, ভিটামিনের মধ্যে প্রথম যে ভিটামিন রয়েছে সেটা কি? সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ, যেটা সাধারণত রেটিনল নামে পরিচিত। এবং এর প্রিকারসর বা পূর্বস্তর কি? সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন কেন? কারণ ভিটামিন এ রূপে আমরা কোনো খাদ্যবস্তুকে খাই না, থাকে কি হিসাবে? বিটা ক্যারোটিন হিসাবে। সেটা যখন যকৃতে যায় তখন সেটা ভিটামিন এ তে কনভার্ট হয়। ঠিক আছে, সমস্ত কমলা, তারপর হলুদ ইত্যাদি যে ফল সবজি ইত্যাদিগুলো রয়েছে, সেখান থেকে ভরপুর ভিটামিন এ আমরা পাই। কিন্তু এর মূল কাজ কি? মূল কাজই হচ্ছে চোখের সাথে, মূল কাজই হচ্ছে চোখের সাথে। এবং এর আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে অ্যান্টি জেরপ্থ্যালেমিক ভিটামিন। জেরপ্থ্যালেমিয়া বা চোখের শুষ্ককরণের হাত থেকে এটা রক্ষা করে। অ্যান্টি কথাটা এই কারণে আছে, তাই ভিটামিন এ কে অ্যান্টি জেরপ্থ্যালেমিক ভিটামিন কিন্তু বলা হয়। তারপর হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, যে এই ভিটামিনের মধ্যেও দুটো ভাগ হয়ে যায়, একটা যারা তেলে দ্রবণীয় ভিটামিন, আর একটা যারা জলে দ্রবণীয় ভিটামিন। দ্রবীভূত ভিটামিনের মধ্যে 4টে ভিটামিন আছে, আর বাকি সব ওয়াটার সলিউবল বা জলে দ্রবণীয়। এখন আমরা যে ভিটামিনগুলোর কথা বলছি তারা হচ্ছে সব তেলে বা লিপিডে দ্রবণীয় ভিটামিন, মানে তাদের কাজকর্মের জন্য ডেফিনেটলি লিপিডের কিন্তু প্রয়োজন হয়। ভিটামিন ডি কে আমরা কি নামে জানি? ক্যালসিফেরল। এবং এটারও একটা নাম আছে, এর মূল কাজই হচ্ছে হাড়ের সাথে এবং দাঁত গঠনের সাথে, এবং এর নাম হচ্ছে অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন। অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ভিটামিন ই। 3 নাম্বার হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর নাম কি? টোকোফেরল। টোকোফেরলেরও মানে ভিটামিন ই এর মূল কাজ হচ্ছে জননতন্ত্রের গঠনে সাহায্য করে এবং তার সক্রিয়তা বজায় রাখতে হেল্প করে। এর নাম হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। ঠিক আছে, তারপর হচ্ছে ভিটামিন কে। এর নাম হচ্ছে ফাইলোকুইনন। ফাইলোকুইনন। এবং
এই ভিটামিনের অভাবে কিন্তু রক্ত তঞ্চন হয় না, তাই একে কি নামে ডাকা হয়? একে কোয়াগুলেশন ভিটামিন অথবা অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন বলা হয়। এবার হচ্ছে বি কমপ্লেক্স গ্রুপ। আগেরগুলো আমরা আলোচনা করলাম হচ্ছে সমস্তটাই লিপিডে দ্রবণীয় ভিটামিন। এবার হচ্ছে বি কমপ্লেক্স গ্রুপের মধ্যে ফার্স্ট কি রয়েছে? ফার্স্ট হচ্ছে ভিটামিন বি 1। ভিটামিন বি 1, এগুলো সব ভিটামিন আমি একবারে লিখে দিচ্ছি। প্রথম যেটা রয়েছে ভিটামিন বি 1, যার রাসায়নিক নাম কি? থায়ামিন। এবং এর মূল কাজ হচ্ছে যখন কার্বোহাইড্রেট বিপাক হয়, সেই কার্বোহাইড্রেট বিপাকে থায়ামিন পাইরোফসফেট বলে একটা সহ ফ্যাক্টর থাকে, সেই সহ ফ্যাক্টর হিসাবে কিন্তু থায়ামিন হেল্প করে থাকে। তাই এর সহ উৎসেচক রূপে কিন্তু এর মূল কাজ বিপাকে। ঠিক আছে। তারপর হচ্ছে ভিটামিন বি 2, যার নাম হচ্ছে রাইবোফ্ল্যাভিন। এই রাইবোফ্ল্যাভিন আমরা যদি দেখে থাকি, এটাও কিন্তু কি করে থাকে? অ্যারাইবোফ্ল্যাভিনোসিস রোগ প্রতিরোধে কিন্তু সাহায্য করে থাকে। তারপর হচ্ছে বি 3, এর নাম হচ্ছে নায়াসিন। নায়াসিন কি করে? নায়াসিন সাধারণত মানে বি ভিটামিন যেগুলো রয়েছে, তারা বিপাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পেলেগ্রা রোগ প্রতিরোধেও সাহায্য করে থাকে। তার একটা নাম আছে পিপিএফ, অর্থাৎ পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। আর এদের কমন সোর্স যদি আমি বলি, তাহলে সেটা কিন্তু ওই শুকনো ইস্ট, ঢেঁকিছাটা চাল, তারপর মাখন তোলা গুঁড়ো দুধ ইত্যাদি। তারপর হচ্ছে বি 5, প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড, এই প্যান্টোথেনিক অ্যাসিড চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে থাকে। তারপর হচ্ছে বি 6, পাইরিডক্সিন। পাইরিডক্সিন কি করে? পাইরিডক্সিন সাধারণত অ্যানিমিয়া রোধ করে থাকে। অ্যানিমিয়া রোধ করে থাকে। তারপর হচ্ছে বি 9, ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটা ডিএনএ এবং আরএনএ এর সংশ্লেষণে কিন্তু সাহায্য করে থাকে। তারপর হচ্ছে বি 12। বি 12 এর নাম হচ্ছে সায়ানো কোবালামিন। এই সায়ানোকোবালামিন সাধারণত উদ্ভিজ্জ কোনো উৎস থেকে কিন্তু পাওয়া যায় না, এটা একমাত্র প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় এবং এটাও কিন্তু নিউরনের অ্যাক্টিভিটিতে হেল্প করে, নিউরনের স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে। তারপর হচ্ছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিড সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোলাজেন সিনথেসিসে। ঠিক আছে, কোলাজেন সিনথেসিসে। এবং এগুলো হচ্ছে আমরা দেখলাম যে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনসের নাম। এবার যেরকম ভিটামিন রয়েছে, আমরা মিনারেলের কথাও পড়েছি, খনিজ লবণের কথাও পড়েছি। তো খনিজ লবণের ক্ষেত্রে আমরা দেখে নেব যে কোনগুলো কিভাবে কাজ করে। খনিজ লবণের মধ্যেও দুটো ভাগ হয়। এই যে এখানে আমরা পড়েছি, খনিজ লবণের মধ্যেও দুটো ভাগ হয়। একটা হচ্ছে প্রধান, আর একটা হচ্ছে
অনুপৌষ্টিক, আর একটা হচ্ছে অনুপৌষ্টিক। এবার প্রধান খনিজ লবণের মধ্যে প্রথম হচ্ছে ক্যালসিয়াম। প্রথমে প্রধানগুলো বলবো, তারপর অনুপৌষ্টিকগুলো আমি বলবো। ক্যালসিয়ামের আমরা দেখলাম যে কাজ কোথায়, কাজ হচ্ছে অস্থি এবং দাঁতের সাথে। তারপর হচ্ছে ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটাও সেম ক্যালসিয়ামের মতনই কাজ করে, কিন্তু এটা ফসফেটও গঠন করে থাকে, যেরকম এটিপি, তারপর হচ্ছে এডিপি ইত্যাদি। তারপর যদি আমরা দেখি পটাশিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে এটা কোথায় কাজ করে থাকে, এটা হৃৎপেশির স্পন্দনে সাহায্য করে থাকে, ঠিক আছে। পিএইচ এর মাত্রা বজায় রাখে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যাসিড বেস ব্যালেন্স যেটাকে বলা হয়। তারপর হচ্ছে সালফার। সালফারের ক্ষেত্রে যদি আমরা দেখি, সালফার কি করে, প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখব, প্রোটিনের ক্লাসিফিকেশন তোমরা ক্লাস করেছো, কমপ্লিট ক্লাস রয়েছে চ্যানেলে, তো ওখানে তোমরা দেখবে যে সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড আমি বলেছিলাম, তো অ্যামাইনো অ্যাসিডের গঠনেও কিন্তু সালফার সাহায্য করে থাকে। এছাড়া চুল, তারপর নখ, এই সমস্ত জিনিস যে রয়েছে, এদের যে এই হার্ডি নেচার মানে কাঠিন্য, সে কাঠিন্য তৈরি করতেও সাহায্য করে। তারপর হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড আমাদের কোষের যেটা রয়েছে, তার প্রধান ইলেকট্রোলাইট। তারপর হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখি, এটা ক্লোরাইড শিফট পদ্ধতিতে CO2 যেটা থাকে তার নিষ্কাশনে সাহায্য করে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমি শর্টে লিখছি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটাও কিন্তু কার মতন, এই পটাশিয়ামের মতন সেম কাজ করে থাকে, ঠিক আছে, পটাশিয়ামের মতন সেম কাজ করে থাকে। তারপর হচ্ছে লোহা। লোহাকে আইসিএমআর ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়েছে, কারণ তার গুরুত্বপূর্ণ কাজের জন্য, এবং লোহার মূল কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন, ঠিক আছে, হিমোগ্লোবিনের মাধ্যমে, এছাড়া রক্তকণিকা গঠন, ঠিক আছে, ইত্যাদি জিনিসে কাজ করে থাকে। এবার অনুপৌষ্টিকের মধ্যে কি রয়েছে, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কি করে, মস্তিষ্কের কাজে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে থাকে। তার সাথে সাথে রয়েছে কপার। কপার কি করে, এটা আরবিসি গঠনে সাহায্য করে থাকে। তারপর রয়েছে আয়োডিন। আয়োডিন কি করে, আয়োডিন গয়টার রোধে সাহায্য করে থাকে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে জিঙ্ক। জিঙ্ক কি করে, জিঙ্ক হচ্ছে উৎসেচকের কার্যকারিতা বজায় রাখে, তার সাথে সাথে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের কি করে, সংশ্লেষণে সাহায্য করে। তারপর হচ্ছে ফ্লুওরিন। ফ্লুওরিন কি করে, এটা কিন্তু বোন এবং টিথ ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা দেখলাম যেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এবার 4 নম্বর বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে আম, আমরা দেখব যে, দেখবে বিভিন্ন একক রয়েছে, বিভিন্ন একক রয়েছে। একক মানে কেমন, যে 1 কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরি সমান সমান কত, কত আমরা জানি 4.184 কিলো
জুল। আচ্ছা, তাহলে 1 কিলো জুল সমান সমান কত? 0.239 কিলো ক্যালোরি। তারপর 1000 কিলো ক্যালোরি সমান সমান কত? এক সমান সমান যদি এত হয়, তাহলে 1000 কিলো ক্যালোরি সমান সমান হচ্ছে 4.184 mj বা মেগাজুল। তাহলে 1 মেগাজুল সমান সমান কত? 240 কিলো ক্যালোরি। এই এককগুলো একটু আমরা দেখে নেব। ওকে, আচ্ছা। তার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখবে, যে ফিফথ যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেই ফিফথ বিষয়টা হচ্ছে পুষ্টি প্রক্রিয়া। পুষ্টি প্রক্রিয়া। পুষ্টি প্রক্রিয়া বলতে মূলত কোনটা বোঝাচ্ছে? পুষ্টি প্রক্রিয়ার প্রথম ধাপ যদি আমরা দেখি, তাহলে প্রথম ধাপ কি? স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে খাদ্য গ্রহণ। ঠিক আছে, খাদ্য গ্রহণ। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে যে খাদ্যটা গ্রহণ হলো সেই খাদ্যের পরিপাক। ঠিক আছে, তারপর স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে যে খাবারটা পাচিত হচ্ছে সেই খাদ্যের শোষণ। ঠিক আছে, তারপর তারপর যদি আমরা দেখি স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে আত্তীকরণ। ঠিক আছে, আর স্টেপ 5 কি? অপাচ্য খাদ্যের বহিষ্করণ। অপাচ্য খাদ্যের বহিষ্করণ। ঠিক আছে, এটা হচ্ছে পুষ্টি প্রক্রিয়া। তাহলে এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে এই বিষয়গুলো আমরা কিন্তু খুব ভালো করে দেখে যাব। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে আমরা যাব। নেক্সট চ্যাপ্টারের হচ্ছে আমাদের ইউনিট 1-এর চ্যাপ্টার 2, যার নাম হচ্ছে পুষ্টি সম্পর্কিত স্বাস্থ্যের ধারণা বা পুষ্টির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যের ধারণা। এই চ্যাপ্টার 2-তে প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সুস্বাস্থ্যের লক্ষণ। সুস্বাস্থ্যের লক্ষণ, সেই সুস্বাস্থ্যের লক্ষণ বলতে গেলে বেসিক্যালি দৈহিক স্বাস্থ্যের যে লক্ষণগুলো রয়েছে, দৈহিক স্বাস্থ্যের যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো কেমন, অর্থাৎ প্রথমে যদি আমরা বলি যে ওজন, একটা উদাহরণ দিয়ে বলছি, ওজন ওজন কেমন হওয়া উচিত? বয়স এবং উচ্চতা অনুযায়ী কি হওয়া উচিত? স্বাভাবিক হওয়া উচিত। ঠিক আছে, এবার বাকি রয়েছে চুল, ত্বক ইত্যাদি বিষয়গুলো এখান থেকে সুস্বাস্থ্যের লক্ষণ হিসাবে আমরা দেখব। পরের বিষয়টা কি রয়েছে? এটা তো একটা একটা বিষয় আমরা একটু দেখে রাখবো। পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ঊনপুষ্টি। ঊনপুষ্টি নামগুলো যেহেতু একটু কাছাকাছি, ঊনপুষ্টির ক্ষেত্রে ঊনপুষ্টি বলতে মূলত কি বোঝাচ্ছে? ঊনপুষ্টি সাধারণত যদি দীর্ঘদিন ধরে কেউ যদি যে পৌষ্টিক উপাদানগুলো রয়েছে সেই পৌষ্টিক উপাদানগুলো যদি কম পরিমাণে গৃহীত করে বা গ্রহণ করে, তখন আমরা সেই অবস্থাকে কি বলবো? তখন সেই অবস্থাকে আমরা বলবো ঊনপুষ্টি। এই ঊনপুষ্টির আবার দুটো ভাগ হয়। এই ঊনপুষ্টির দুটো ভাগ হয়, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে গৌণ। একটা প্রাথমিক, একটা হচ্ছে গৌণ। প্রাথমিক ঊনপুষ্টির ক্ষেত্রে আমরা কি দেখি?
বা প্রাথমিক অনুপুষ্টির ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে প্রাথমিক অনুপুষ্টির ক্ষেত্রে আমরা নিম্ন বিএমআই পরিলক্ষিত করি, বডি মাস ইন্ডেক্স। ওকে, এবং কম উচ্চতা সম্পন্ন কিন্তু শিশু দেখা যায়, এবং ক্ষয়প্রাপ্ত শিশু, মানে এটার ইংলিশ টার্মটা যদি আমরা বলি, স্টান্টেড এবং ওয়েস্টেড চাইল্ড। স্টান্টেড মানে তার এজ অনুযায়ী তার যে হাইট হওয়া উচিত সেটা হয় না, স্থিমিত হয়ে যায়। আর ওয়েস্টিং মানে তার যে ওয়েট হওয়া উচিত হাইটের তুলনায় সেটা হয় না, সেটা কমে যায়। ঠিক আছে। এছাড়া ঊনপুষ্টির প্রভাব আর একটা ক্ষেত্রেও দেখা যায়, সেটা হচ্ছে পিএম এর ক্ষেত্রে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ঠিক আছে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ম্যারাসমাস, আর একটা হচ্ছে কোয়াশিওকর। একটা ম্যারাসমাস আর একটা কোয়াশিওকর। এবার এগুলো হয়ে গেল ঊনপুষ্টির বিভিন্ন বিষয়। তারপর আর একটা পয়েন্ট আমাদেরকে দেখতে হবে 3 নম্বরে, সেটা হচ্ছে অতিপুষ্টি। সেটা হচ্ছে অতিপুষ্টি। এই অতিপুষ্টির ক্ষেত্রে যদি আমরা দেখি, ওভার নিউট্রিশন বলা হয়। এই অতিপুষ্টির দুটো ধরন হতে পারে। কি কি? একটা হয়ে যাবে হচ্ছে মেধাধিক্য, মানে ওবেসিটি। আর একটা কি হয়ে যাবে, আর একটা হবে বিষক্রিয়া বা টক্সিসিটি। ঠিক আছে, আর একটা হয়ে যাবে বিষক্রিয়া বা টক্সিসিটি। মেধাধিক্যের মধ্যে আমরা জানি একটা কমন এক্সাম্পল, যেটা আমরা ওবেসিটি দেখলাম, বা স্থূলতা। ঠিক আছে। আবার মানে যেটা টক্সিসিটি বা বিষক্রিয়া রয়েছে, সেটার ক্ষেত্রে কিরকম হয়, যদি কারোর শরীরে এক্সেসিভ লোহা সঞ্চিত হয়, তাহলে তার কি হতে পারে, হিমোসিডারোসিস, মানে কোথায় সঞ্চিত হবে, যকৃতে। আর কোন অবস্থা ডেভেলপ হবে, হিমোসিডারোসিসের। ঠিক আছে, এইটা হচ্ছে একটা বিষয়। এবার নেক্সট কোন বিষয়টা আমরা দেখব, নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বরে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অভাবজনিত অবস্থা। অভাবজনিত অবস্থা মানে কোনটাকে বলছে, অভাবজনিত অবস্থা বলতে যদি প্রোটিনের অভাব হয়। আজকে অভাবজনিত অবস্থার মধ্যে প্রথম যদি আমরা দেখি কারোর প্রোটিনের এবং শক্তি, এই দুটো জিনিসের অভাব হলো, তখন তার মধ্যে কি ডেভেলপ হবে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ওকে। আর যদি অনু উপাদানের আমরা দেখতে পাই যে যদি অনু উপাদান না থাকে, যেরকম ভিটামিন এ, ভিটামিন এ যদি অভাব হয়, তাহলে কি হতে পারে, যেটা আমরা ওর ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও দেখেছি, তার সাথে সাথে আরেকটা অবস্থা হয়, ফ্রিনোডার্মা। ঠিক আছে, ফ্রিনোডার্মা, ত্বকের রোগ সেটাকে বলা হয়। ঠিক আছে, ত্বকের রোগ হয়, ফ্রিনোডার্মা। তারপর বি1 এর যদি অভাব হয়, তাহলে সেক্ষেত্রে হবে বেরি। বি2 এর যদি অভাব হয়, তাহলে অনেক ধরনের অবস্থা হতে পারে। তোমরা ক্লাস করেছো, থিওরি ক্লাসে দেখেছো যে ছবি দিয়ে দিয়ে আমি বুঝিয়েছিলাম যে যেরকম স্টোমাটাইটিস হতে পারে। ঠিক আছে, স্টোমাটাইটিস হতে পারে, মানে অ্যারাইবো ফ্ল্যাবিনোসিস যেটাকে বলা হয়, ঠোঁটের কোণে ঘা, তারপর গ্লসাইটিস ইত্যাদি হয়। তারপর যদি আমরা দেখি, তারপর হচ্ছে বি3, বি3-র জন্য কি হতে পারে, পেলেগ্রা। ওকে, বি6-এর জন্য অ্যানিমিয়া। আচ্ছা, বি9-এর জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, বি12-এর জন্য পার্নিশিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে,
এই অবস্থাগুলো কিন্তু ডেভেলপ হয়। ওকে, এবার মিনারেলের জন্য হয় যেরকম আমি ক্লাসিফিকেশনের সময় বলেছিলাম যে আয়োডিনের যদি অভাব হয় সেক্ষেত্রে গয়টার হতে পারে, ঠিক আছে। তারপর ফ্লুওরিনের যদি অভাব হয় তাহলে মল্টেড টুথ হতে পারে, ইত্যাদি জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। লোহার যদি অভাব হয়, যদি আয়রনের অভাব হয়, তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এবার হচ্ছে যেটা আহ, পঞ্চম গুরুত্বপূর্ণ টপিক, এবিসিডি মেথড। এবিসিডি মেথড, এই যে মেথডটা রয়েছে, এই মেথডের নামেই আমরা জানি যে কি বলা হয়। প্রথম ডিটেলসে বলবো না, কারণ ডিটেলসে তোমরা জানো, আমরা ক্লাসেও আলোচনা করেছি। এ দিয়ে কি বোঝায়? অ্যানথ্রোপোমেট্রি, ঠিক আছে, যেখানে পরিমাপ আসবে। কিসের পরিমাপ? আমি দৈহিক ওজনের পরিমাপ করতে পারি, আমি উচ্চতার পরিমাপ করতে পারি, আমি মধ্যবাহুর মানের পরিমাপ করতে পারি, ঠিক আছে। এই বিভিন্ন জিনিসগুলো রয়েছে। এবার এখান থেকে একটা জিনিস দেখে রাখবে, সেটা হচ্ছে গোমেজের ক্লাসিফিকেশন। এই অ্যানথ্রোপোমেট্রিকের মধ্যে গোমেজের একটা ক্লাসিফিকেশন আছে। কি ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশনটা করেছেন বয়স, আর একটা হচ্ছে পুষ্টির মান। বয়স আর হচ্ছে পুষ্টির মান। বয়স হচ্ছে আহ মানে কাঙ্ক্ষিত ওজন, বয়স অনুযায়ী, সরি, বয়স অনুযায়ী যে কাঙ্ক্ষিত ওজন। যদি আহ আমরা দেখি পার্সেন্টেজের হিসাবে এটা দিয়েছে, এটাও মাথায় রাখবে, পার্সেন্টেজের হিসাবে। যদি 91 থেকে 100% হয় তাহলে আমি বলবো নর্মাল। আবার সর্বনিম্ন যেটা রয়েছে 60 বা তার কমে, সেটাকে আমি কি বলবো? যে থার্ড ডিগ্রি ম্যালনিউট্রিশন, ঠিক আছে। এবং এটা পরিমাপ করার একটা সূত্রও রয়েছে। কি রকম সূত্রটা? এই পার্সেন্টেজটা কিভাবে বের করব? শিশুর ওজন, তারপর হচ্ছে একই বয়সের স্বাভাবিক শিশুর ওজন, ঠিক আছে, ইন্টু 100। এইভাবে গোমেজের মাত্রাটা বের করব। আচ্ছা, আর একটাও এখানে অপুষ্টির মাত্রা পরিমাপ করা যায়, সেটা হচ্ছে আইএপি, মানে ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স। ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এক্ষেত্রে ম্যালনিউট্রিশনের স্তর দিয়েছে একদিকে, আর একদিকে হচ্ছে বয়স অনুযায়ী তাদের শতকরা ওজন। যদি আমি বলি নর্মাল, নর্মাল বা স্বাভাবিক কাকে বলবো? যদি আহ সেটা মোর দ্যান 80 হয়, বয়স অনুযায়ী ওজন যদি মোর দ্যান 80 হয়, এটাও একটা মান এখান থেকে নির্ণয় করা যায়। আর একটা যেটা সব থেকে বহুল প্রচলিত, সেটা হচ্ছে বিএমআই। বিএমআই কি? দৈহিক যে ওজন ডিভাইডেড বাই যে উচ্চতা, তার স্কোয়ার, মিটার স্কোয়ার, ঠিক আছে, সেইভাবে পরিমাপ করবে। এবং ডাব্লিউএইচও 2017 সালে একটা কিন্তু পরিমাপ দিয়েছে। সেই পরিমাপ অনুযায়ী আমি নর্মালটা বলছি, নর্মাল বা স্বাভাবিক, সেই স্বাভাবিক মানটা কি? সেই নর্মাল বা স্বাভাবিক মানটা হবে, নর্মাল ওয়েট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 18.5 থেকে 22.9, ঠিক আছে। আর 23 থেকে 24.9টা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে ওভারওয়েট, সেটা হয়ে যাবে ওভারওয়েট, ঠিক আছে। আর 25 থেকে 29.9 যেটা হবে সেটা হচ্ছে প্রি ওবেস। তো এই ভ্যালুটা কিন্তু একটু পরিবর্তিত হয়েছে। আচ্ছা, আর একটাও পরিমাপ রয়েছে, সেটা হচ্ছে ব্রকাস ইনডেক্স। এটা 1871 এর ইনভেন্টেড বাই পিয়ারে পল ব্রোকা, একজন ফ্রেঞ্চ ফিজিশিয়ান ছিলেন। নাথিং বাট এটা কিভাবে ক্যালকুলেট করব? আইডিয়াল ওয়েট যেটা থাকে, সে আইডিয়াল ওয়েট ইকুয়ালস টু যে হাইট সেটা -100, তাহলে আমি আমার আইডিয়াল ওয়েট পেয়ে যাব। কথার কথা, কারোর ওয়েট পেয়েছি আমি 170,
ঠিক আছে, -100 করলাম, তার মানে 70 কেজি তার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত। এগুলো তো ওয়েটের সাপেক্ষে আমরা বললাম। এবার যদি বলি উচ্চতা, উচ্চতার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে শিশুদের ক্ষেত্রে, মানে যাদের বয়স 0 to 2 years, তাদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ইনফ্যান্টোমিটার। ঠিক আছে, আর যারা 2 বা তার বেশি বয়সের যারা হয়, তাদের ক্ষেত্রে ইউজ করা হয় অ্যানথ্রোপোমিটার। তাদের ক্ষেত্রে ইউজ করা হয় অ্যানথ্রোপোমিটার বা স্টেডিওমিটার। স্টেডিওমিটার ইউজ করা হয়। ঠিক আছে, এটা হয়ে গেল উচ্চতার ক্ষেত্রে আমরা বিষয়গুলো দেখলাম। আর একটাও পরিমাপের গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে এমইউএসসি, মিড আপার আর্ম সার্কামফারেন্স। এটার 3টে অংশ রয়েছে, মানে এরকম যদি আমি ভাগ করে নিই, প্রথম যে অংশটা, সেই অংশটা আমরা কি দেখব? সেই অংশটা কি কালারের হয়? লাল কালারের হয়। মাঝখানের যে অংশটা সেটা ইয়েলো বা হলুদ কালারের হয়, এবং শেষের অংশটা গ্রিন কালারের হয়। গ্রিন ইজ অলওয়েজ পজিটিভ, এবং এটা ঠিকঠাক ডিটারমাইন করবে। আর লালের দিকে যদি যাই, এটা 12.5 সেন্টিমিটার। আর মানে মিডিয়ামের অংশটা যদি দেখি, এটা 1.5 সেন্টিমিটার, এবং বাকের অংশটুকু হচ্ছে গ্রিন। একটা এই মিড আপার আর্ম সার্কামফারেন্স যে ফিতে হয়, সেই ফিতের মাধ্যমে যদি আমরা পরিমাপ করি, তাহলে একটা হেলদি শিশুর, মানে 1 থেকে 4 বছর বয়সী একটা শিশুর, তার মিড আপার আর্ম সার্কামফারেন্স কত হওয়া উচিত? সাধারণত 13 থেকে 16 সেন্টিমিটার। ঠিক আছে, 13 থেকে 16 সেন্টিমিটার। এবং তোমাদের সিলেবাসে অত ডিটেলস নেই, তবু বলে দিই, এটা একটা গুড ইন্ডিকেটর অফ স্যাম এবং ম্যাম, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এছাড়া আর একটা বিষয় যেটা এখানে রয়েছে, সেটা হচ্ছে স্কিন ফোল্ড থিকনেস। স্কিন ফোল্ড থিকনেস, এটা পরিমাপ করার জন্য আমরা দেখে থাকি কি, এটা কিভাবে পরিমাপ করা হয়? এটা পরিমাপের যন্ত্রটার নাম হচ্ছে স্কিন ফোল্ড ক্যালিপার। অনেক জায়গায় শুধু ক্যালিপার হিসেবেও থাকে। এবং এটা যদি পরিমাপ করে 10 মিলিমিটার আসে, গ্রেটার দ্যান 10 মিলিমিটার আসে, তাহলে আমরা বলবো নর্মাল। আর যদি লেস দ্যান 6 মিলিমিটার আসে, তাহলে আমি বুঝবো পিইএম। ওকে, তাহলে আমি বুঝবো পিইএম। আর একটাও রয়েছে খুব গুরুত্বপূর্ণ পরিমাপ, সেটা হচ্ছে WHR বা ওয়েস্ট হিপ রেশিও। এটা মেলসদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 0.9, এবং ফিমেলসদের ক্ষেত্রে 0.85। ঠিক আছে, এর যদি বেশি হয়, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদির ডিটারমিনেশন এটা করে থাকে। ওকে, আর এখান থেকে ক্লিনিক্যাল, এটা হয়ে গেল অ্যানথ্রোপোমেট্রি। বায়োকেমিক্যালের মধ্যে বা জৈব রাসায়নিকের মধ্যে যা কিছু ল্যাব বেসড কাজকর্ম রয়েছে, সেই ল্যাব বেসড কাজকর্মগুলো এখানে হয়ে থাকে। যেরকম আমি ব্লাড টেস্ট করে থাকবো যে কতটা ব্লাড গ্লুকোজ লেভেল রয়েছে জানার জন্য, বা আমার অ্যালবুমিন লেভেল কত রয়েছে জানার জন্য, ইত্যাদি জিনিসগুলো এর মধ্যে পড়ছে। আর একটা হয় ডাক্তারি মূল্যায়ন। ডাক্তারি মূল্যায়ন, এই ডাক্তারি মূল্যায়নটা কি? আমি চোখে দেখে যেটা বুঝছি। আজকে আমার কাছে একজন পেশেন্ট এলো, ধরো তোমরা যে কেউ ভিডিওটা দেখছো, তোমরা কারোর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কিভাবে করবে? তোমার কাছে একজন ইন্ডিভিজুয়াল এলো, তুমি দেখলে যে যে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে, ওই পোর্শনটা দিয়ে গলাটা ফোলা, তুমি দেখেই বুঝবে যে এর গয়টার বা গলগণ্ড রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। বা চোখ মুখ শুকনো লাগছে ইত্যাদি জিনিস তুমি দেখে বুঝবে এর মনে প্রোটিন ডেফিসিয়েন্সি রয়েছে। ওকে, আর একটা যেটা, সেটা হচ্ছে ডায়েট সার্ভে, বা এটাকে বাংলায় বলা হয় উম খাদ্য সমীক্ষা। খাদ্য সমীক্ষা, এই খাদ্য সমীক্ষা মূল বিষয় হচ্ছে রিকল মেথড বলা হয়। রিকল মানে, কল মানে রিকল মানে আবার মনে করা।
তুমি এটা 3 ডে হিসাবে করতে পারো, এটা 1 ডে হিসাবে করতে পারো, বা এটা 7 ডে হিসাবেও করতে পারো। এটা হচ্ছে 24 আওয়ার রিকল মেথডের মধ্যে পড়ে। যে তুমি সারাদিনে কি কি খেলে আমাকে বলো, মানে যে ইন্টারভিউ নিতে যাচ্ছে, বা গত 3 দিনে কি কি খেলে আমাকে বলো, বা গত 7 দিনে কি কি খেলে আমাকে বলো, বা একটা জায়গায় লিখে রাখো। আর একটা হয় কোশ্চেনিয়ার মেথড। কোশ্চেনিয়ারের মাধ্যমে তুমি কিছু কোশ্চেন করে নিয়ে যাবে, এবং যে ইন্টারভিউই হবে সে কিন্তু সেটা ফিল আপ করে দেবে, যাতে তোমার তার যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা দেখলাম। পরের যেটা আমরা দেখব, সেই বিষয়টা হচ্ছে, মানে নেক্সট যেটা রয়েছে, পুষ্টিতে কার্বোহাইড্রেট। পুষ্টিতে কার্বোহাইড্রেট মানে হচ্ছে আমাদের ইউনিট 2, চ্যাপ্টার, সরি, চ্যাপ্টার 1, ইউনিট 2, চ্যাপ্টার 1। ইউনিট 2, চ্যাপ্টার 1-এ যে বিষয়গুলো আমরা একটু গুরুত্বপূর্ণভাবে দেখব, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগটা রয়েছে। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনে কার্বোহাইড্রেটকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? প্রথম ভাগে রয়েছে মনোস্যাকারাইড, দ্বিতীয় ভাগে রয়েছে অলিগোস্যাকারাইড, তৃতীয় ভাগে রয়েছে পলিস্যাকারাইড। এই যে মনোস্যাকারাইড, সেই মনোস্যাকারাইডে যে শ্রেণীবিভাগটা হয়েছে, সেই শ্রেণীবিভাগটা, একটা তো ওর মধ্যে যেই ধরনের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ উপস্থিত রয়েছে, তার উপর ভিত্তি করে দুটো ভাগ হয়। কি কি? একটা হচ্ছে অ্যালডোস, আর একটা হচ্ছে কিটোস। এই অ্যালডোজের মধ্যে কে কে পড়ছে? অ্যালডোজের মধ্যে পড়ছে গ্লুকোজ, তারপর পড়ছে গ্যালাক্টোজ। ঠিক আছে, আর এই কিটোজ শর্করার মধ্যে কি পড়ছে? ফ্রুক্টোজ। এটা কিসের উপর ভিত্তি করে? মনোস্যাকারাইড যার কার্যকরী যে গ্রুপ আছে তার উপর ভিত্তি করে অ্যালডোজ, আর একটা হচ্ছে কিটোজ। অ্যালডোজের মধ্যে গ্লুকোজ, গ্যালাক্টোজ, কিটোজের মধ্যে ফ্রুক্টোজ। এবার কার্বন সংখ্যার নিরিখে, কার্বন সংখ্যার নিরিখে অনেকগুলো ভাগ হয়। সেই ভাগগুলো আমি একটু নিচে দেখাচ্ছি। প্রথমে কি? প্রথমে হচ্ছে ম্যানোজ। প্রথমে হচ্ছে ম্যানোজ, যেখানে কার্বন সংখ্যা হচ্ছে 1। তারপর হচ্ছে ট্রায়স, সরি, তারপর হচ্ছে ডায়স, অর্থাৎ কার্বন সংখ্যা 2। তারপর হচ্ছে ট্রায়স, কার্বন সংখ্যা হচ্ছে 3। তারপর কি? তারপর হচ্ছে টেট্রোস, তার মানে এখানে কার্বন সংখ্যা কি হয়ে যাবে? 4। তারপর হচ্ছে পেন্টোজ, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 5। তারপর হচ্ছে হেক্সোস, এখানে কার্বন সংখ্যা কত হবে? 6। ওকে, এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন। এবার এই যে অলিগোস্যাকারাইড রয়েছে, এই অলিগোস্যাকারাইডকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। কি কি?
একটা হচ্ছে ডাইস্যাকারাইড, স্যাকারাইডটা আমি লিখলাম না, আর একটা হচ্ছে ট্রাইস্যাকারাইড, আর একটা হচ্ছে টেট্রাস্যাকারাইড। ঠিক আছে, ডাইস্যাকারাইড অর্থাৎ যে শর্করাকে ভাঙলে দুটো একক শর্করা পাওয়া যায়, যেরকম ল্যাকটোজ, তারপর আর একটা উদাহরণ হচ্ছে সুক্রোজ। ট্রাইস্যাকারাইড হচ্ছে র্যাবিনোজ, তারপর হচ্ছে র্যাফিনোজ। টেট্রার মধ্যে রয়েছে স্করোডোজ, তারপর রয়েছে স্ট্যাকিওজ। ওকে, এবার যে পলিস্যাকারাইড রয়েছে, এটা ক্লাসিফিকেশনটা আমি নিচে দেখাচ্ছি। এই পলিস্যাকারাইড হচ্ছে বহু একক শর্করার সমাগম, যার দুটো ভাগ আমরা দেখতে পাই। একটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে হেটারো পলিস্যাকারাইড। এই যে হোমো পলিস্যাকারাইড আর হেটারো পলিস্যাকারাইড, হোমো পলিস্যাকারাইডের মধ্যে কি আসছে? স্টার্চ, তারপর আসছে ডেক্সট্রিন, তারপর আসছে গ্লাইকোজেন, তারপর আসছে সেলুলোজ, তারপর হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, হেটারো পলিস্যাকারাইডের মধ্যে কি আসছে? এর মধ্যে আসছে হেপারিন, তারপর হচ্ছে ডারমাটান সালফেট, তারপর হচ্ছে কেরাটান সালফেট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন। এবার এই ক্লাসিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই ক্লাসিফিকেশনের থেকে আমরা যদি ডিটেলসে দেখি, অবশ্যই এই ক্লাসিফিকেশনের প্রত্যেকটার কি কি উদাহরণ রয়েছে, তার যে ভাগগুলো রয়েছে, তাদের যে সংকেত, সেই সংকেতগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার 2, অর্থাৎ পুষ্টিতে প্রোটিন। পুষ্টিতে প্রোটিন চ্যাপ্টারের মধ্যে অবশ্যই যেটা অ্যামিনো অ্যাসিড রয়েছে, এবং আর একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে আরডিএ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা এজ গ্রুপের জন্য কতটা পরিমাণ কার্বোহাইড্রেট বরাদ্দ, সেই বরাদ্দ পোর্শনটা কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। আর পুষ্টিতে প্রোটিন যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলো রয়েছে, যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলো রয়েছে, সেই অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলো 10টা যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে, তাদের নাম অবশ্যই আমরা দেখে যাব। তার সাথে সাথে যেগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে, সেই 13টি অ্যামিনো অ্যাসিডের নাম কিন্তু আমরা দেখে যাব, মানে তারা নন এসেনশিয়াল। ঠিক আছে, সরি 13টি না, এক্ষেত্রে যে অ্যামিনো অ্যাসিড গুলো রয়েছে, যেরকম আমরা দেখতে পাই যে হাইড্রক্সিপ্রোলিন বা প্রোলিন বা টাইরোসিন, এদের কিন্তু অবশ্যই এদের নামগুলো আমরা ভালো করে দেখে যাব, কারণ নামগুলো একটু একে অন্যের সাথে ওভারল্যাপ হয়ে যায়, যেরকম সিস্টিন বা সিস্টাইন এরকম রয়েছে, তো এই নামগুলো আমরা ভালো করে দেখে যাব। অ্যান্ড এক্ষেত্রেও আরডিএ যেটা রয়েছে, আরডিএ বলতে গেলে যে আমরা যদি বলি একজন পুরুষ, সে মাঝারি পরিশ্রম করছে, সে মাঝারি পরিশ্রম করছে, ঠিক আছে, সেই মাঝারি পরিশ্রমী পুরুষের ক্ষেত্রে দৈনিক প্রোটিনের চাহিদা কত? 0.83। আর যদি টোটাল আমরা বলি, তাহলে সেটা কত হয়ে যায়? 54 গ্রাম পার ডে। ঠিক আছে, এই রকম যে আরডিএটা রয়েছে, সেই আরডিএটা কিন্তু অবশ্যই আমরা দেখে যাব। ওকে, আচ্ছা, নেক্সট
নেক্সট হচ্ছে উৎস অনুসারে যে প্রোটিনের ক্লাসিফিকেশনটা রয়েছে, উৎস অনুসারে মানে উৎস অনুসারে প্রোটিনের ক্লাসিফিকেশনের মধ্যে আসছে যে সেটা কি প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় নাকি সেটা উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যায়। এই যে দুই ধরনের উৎস, সেই দুই ধরনের উৎস আমাদেরকে দেখতে হবে। তার সাথে সাথে গঠন অনুসারে গঠন অনুসারেও একটা ক্লাসিফিকেশন রয়েছে। সেই গঠন অনুসারে ক্লাসিফিকেশন কি রয়েছে, গঠন অনুসারে বলতে গেলে তিন ধরনের মূল ভাগ হয়। সেই তিন ধরনের মূল ভাগ কি আমরা একটু দেখে নেব। প্রথম হচ্ছে সরল প্রোটিন, দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে সংযুক্ত প্রোটিন, তৃতীয় হচ্ছে লব্ধ প্রোটিন। ওকে, সরল প্রোটিন যেটা রয়েছে, সরল প্রোটিনের মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যালবুমিন। ওকে, অ্যালবুমিন কোথায় থাকে, অ্যালবুমিন আমরা ডিম থেকে পাই। আরো কিছু রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। গ্লোবিউলিন, নেক্সট হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন আমরা কোথা থেকে পাই, দুধ থেকে। আরো আছে এখানে যেরকম হচ্ছে হিস্টোন। হিস্টোন কোথা থেকে পাওয়া যায়, যেগুলো মাছ হয়, ঠিক আছে, মাছ থেকে পাওয়া যায়। আরো এখানে এক্সাম্পল রয়েছে যেরকম গ্লুটেনিন, গ্লুটেনিন। এই যে গ্লুটেনিন হয়, সেই গ্লুটেনিন কোথায় পাওয়া যায়, যে রাইস ব্র্যান হয়, তুষ হয় যেটা চালের, সেই তুষে পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় কেরাটিন হিসাবে থাকে কোথায়, আমরা জানি চুল, তারপর নখ, ঠিক আছে, এই সমস্ত জায়গায় থাকে। ওকে, এছাড়া কোলাজেন হিসাবে কোথায় থাকে আমরা জেনে থাকি। আচ্ছা, এগুলো হয়ে গেল হচ্ছে সরল প্রোটিনের মধ্যে। সংযুক্ত প্রোটিনের মধ্যে, সংযুক্ত কথার অর্থ কি, কোনো দুটো জিনিসকে যুক্ত করা হচ্ছে। তাহলে প্রথম কি ভাগ হতে পারে, প্রথম যে ভাগটা আমরা দেখব সেটা হচ্ছে ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন মানে কি বুঝলাম আমরা, এখানে একটা প্রোটিন থাকবে, তার সাথে প্লাস হচ্ছে একটা ফসফেট গ্রুপ। অর্থাৎ ডিমের কুসুমের মধ্যে যে ভাইটালিন থাকে, ডিমের কুসুমের মধ্যে যে ভাইটালিন থাকে, সেই ভাইটালিন কিন্তু একটা ফসফোপ্রোটিনের এক্সাম্পল। আর একটা যদি আমরা উদাহরণ দিই সংযুক্ত প্রোটিনের, তাহলে তার নাম হচ্ছে ক্রোমোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন মানে এখানে প্রোটিন গ্রুপ তো অবশ্যই থাকছে, তার সাথে ক্রোম, ক্রোম মানে হচ্ছে রঞ্জক, ঠিক আছে, রঞ্জক। অর্থাৎ যেরকম হিম প্লাস গ্লোবিন কি তৈরি হচ্ছে, হিমোগ্লোবিন। এবং এই যে হিমোগ্লোবিন, এটা হচ্ছে এক ধরনের ক্রোমোপ্রোটিন। আরো কিন্তু এরকম এক্সাম্পল হয়। লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিনের যদি আমরা দেখি তাহলে লব্ধ প্রোটিনের ক্ষেত্রে কি হবে, লব্ধ প্রোটিন নর্মালি প্রোটিন, সেখান থেকে আমরা যদি দেখি প্রোটিয়ান, সেখান থেকে হচ্ছে মেটা প্রোটিন, সেখান থেকে হচ্ছে মেটা প্রোটিন, মেটা প্রোটিনের থেকে হচ্ছে প্রোটিওজ, তারপর হচ্ছে পেপটোন, নেক্সট হচ্ছে পেপটাইড, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ওকে, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এবার চলে আসি চ্যাপ্টার 3 তে।
চ্যাপ্টার 3 আমাদের লাস্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা কি দেখব? সেই চ্যাপ্টার থেকে যেটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমরা দেখে নেব। দেখুন, সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে এগুলোকে আরেকটু বেশি ভালো করে পড়তে হবে। ওকে? তো চ্যাপ্টার 3 তে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন আমরা দেখব। ঠিক আছে? ক্লাসিফিকেশন আমরা দেখব। ক্লাসিফিকেশনের মধ্যে যদি আমরা দেখি যে কিভাবে ভাগ করা হয়েছে। একটা ফ্যাটকে কিভাবে ভাগ করা হয়েছে, বা স্নেহ পদার্থ যেটা রয়েছে সেই স্নেহ পদার্থকে কিভাবে ভাগ করা হচ্ছে, সেই ক্লাসিফিকেশনটা অবশ্যই আমরা দেখে নেব। ঠিক আছে? শ্রেণী বিভাগ 1 নম্বর পয়েন্টে আমরা শ্রেণী বিভাগটা দেখব। 2 নম্বরে আমরা অবশ্যই আরডিএ দেখব যে কোন এজ গ্রুপের জন্য কতটা পরিমাণ আরডিএ রয়েছে। ওকে? তারপর যদি আমরা দেখি, তারপর কিছু গুরুত্বপূর্ণ ধর্ম রয়েছে ফ্যাটের। সেই ফ্যাটের ধর্মের মধ্যে প্রথম যে ধর্মটা, মানে যেটা ইম্পর্টেন্ট ভাবে আমরা দেখব, সেটা হচ্ছে র্যানসিডিটি। ঠিক আছে? র্যানসিডিটি। র্যানসিডিটি বলতে কি বোঝায়? র্যানসিডিটি হচ্ছে এক ধরনের ফ্যাটের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। এই ভৌত এবং রাসায়নিক পরিবর্তনটা কিভাবে হয়ে থাকে একটা উদাহরণ দিয়ে আমরা বলি। কথার কথা, মাখন বা বাটার। এই বাটারকে আমরা যদি অনেক দিন ধরে রুম টেম্পারেচারে রেখে দিই, আমাদের ঘরের যে স্বাভাবিক তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রায় যদি রেখে দিই, তাহলে কি হবে? তাহলে এটা থেকে খুব একটা বাজে গন্ধ, যেটাকে মানে কি বলবো, কটু গন্ধ, স্বাদ, এই সমস্ত জিনিস, মানে বিস্বাদ বলে দেব, সে সমস্ত ডেভেলপ হয়। এবং এই যে ঘটনাটা ঘটে, এটাকে তখন আমরা বলবো কি, ফ্যাট, এই সরি, মাখন। কি, মাখন হচ্ছে ফ্যাটের সোর্স। তার মানে এই যে মাখনটা, এটা র্যানসিড হয়ে গেছে। র্যানসিড হয়ে গেছে কেন? কারণ এই যে মাখনটা, ওকে যেই তাপমাত্রায় রাখার কথা সেখানে আমরা রাখিনি। এই যে তাপমাত্রা ডেরাইভেশন হলো বা তাপমাত্রা পরিবর্তন হয়ে গেল, যেখানে রাখার কথা সেখানে রাখলাম না, তার থেকে কি হচ্ছে, সেটা র্যানসিড হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ক্লাসিফিকেশনটা বলেছি যে পড়তে হবে। তো ক্লাসিফিকেশনের মধ্যে ক্লাসিফিকেশনটা দেখে নেবেন যে সোর্স, উৎস অনুযায়ী বা দৃশ্যমানতা অনুযায়ী ভিজিবল, তারপর হচ্ছে অদৃশ্য ফ্যাট, কক্ষতাপে কঠিন ফ্যাট, তরল ফ্যাট, রাসায়নিক অনুযায়ী এই ভাগটা কিন্তু অবশ্যই আমরা দেখে নেব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখব যে রাসায়নিক গঠন অনুযায়ী ফ্যাটের যে শ্রেণীবিভাগ, অর্থাৎ এখানে বিষয়টাকে আমাকে দেখতে হবে যে ফ্যাট, একটা যদি ফ্যাট মলিকিউল আমি দেখি, এটাকে যদি আমি ভাঙি, কি কি পাবো? 3 অণু আমি পাবো হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এবং 1 অণু পাবো হচ্ছে গ্লিসারল। ঠিক আছে? সেম ভাবে গ্লাইকোলিপিড বা হচ্ছে, এটা আমি লিখে দিচ্ছি, গ্লাইকোলিপিড বা হচ্ছে লাইপোপ্রোটিন, এদের প্রত্যেককে ডিসোসিয়েট করলে কি কি জিনিস পাওয়া যাচ্ছে এবং এদের উৎস, মানে কোথায় থাকে। যেরকম গ্লাইকোলিপিড যদি আমি বলি, এটা কোথায় থাকে? মস্তিষ্কের যে আহ আবরণী থাকে, সেই আবরণীতে উপস্থিত থাকে। লাইপোপ্রোটিন কোথায় থাকে? আমাদের যেটা গুড, আমরা বলতে পারি কোলেস্টেরল, এইচডিএল, সেই হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন উপস্থিত থাকা খুবই প্রয়োজন। আর একটা ব্যাড কোলেস্টেরল থাকে, সেটা হচ্ছে এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। ঠিক আছে? এইগুলোর যে উদাহরণ এবং কোথায় থাকে, সেই জিনিসগুলো আমরা অবশ্যই দেখে নেব। এবার হচ্ছে যেটা এই ক্লাসিফিকেশনের মধ্যেই আসে, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝায়? ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে যখন আমরা ফ্যাটকে আদ্র বিশ্লেষণ করব, যখন আমরা ফ্যাটকে আদ্র বিশ্লেষণ করব, আদ্র বিশ্লেষণ করার ফলে এর মধ্যে একটা অ্যালিফ্যাটিক যৌগ তৈরি হয়। অ্যালিফ্যাটিক জৈব যৌগ তৈরি হয়।
যেখানে একটা ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ উপস্থিত থাকে, সেটা কি গ্রুপ? কার্বক্সিল গ্রুপ। ঠিক আছে, তখনই, একমাত্র তখনই আমরা বলবো কি, যে তাকে ফ্যাটি অ্যাসিড বলবো। এই ফ্যাটি অ্যাসিডের আমরা পুষ্টিগত তাৎপর্য অনুযায়ী দুটো ভাগ পাই। কি কি? কি কি? একটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে কন্ডিশনালি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। মানে কিছু কিছু ক্ষেত্রে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কেন বলা হচ্ছে? কারণ এরা আমাদের দেহে সংশ্লেষিত হয় না। ঠিক আছে, আমাদের দেহে সংশ্লেষিত হয় না। আর ওইদিকে আবার ওই আমরা যদি দেখি, সরি এটা নন এসেনশিয়াল হবে। এই যে নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এটার আবার দুটো ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আমরা যদি দেখলাম যেটা হচ্ছে এসেনশিয়াল, এটা আমি ক্লাসিফিকেশনটা আর একবার করে দিচ্ছি। প্রথম ভাগ আমরা কি করছি? প্রথম ভাগ হচ্ছে আমরা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা দুটো ভাগ মূলত পাই। একটা যেটা খুব প্রয়োজনীয়, যেটাকে আমরা অত্যাবশ্যকীয় বলছি, আর একটা হচ্ছে আমাদের অনাবশ্যকীয়, এবং কিছু কিছু ক্ষেত্রে একটা কন্ডিশনালি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডও আমরা দেখতে পাই। এবার এই যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কেন একে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলা হচ্ছে? এটাকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলার মূল কারণ হচ্ছে এটা দেহে সংশ্লেষিত হয় না। সংশ্লেষিত হয় না। ঠিক আছে, কিন্তু এর এর কিছু উদাহরণ রয়েছে। এর উদাহরণ আমরা বলতে পারি কি, যেরকম ওমেগা 6 বা এটাকে বলা হয় লিনোলেইক। ওকে, আর একটা হয় হচ্ছে ওমেগা 3, যেটা হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড। ওকে, ঠিক আছে, আলফা লিনোলেনিক অ্যাসিড। আচ্ছা, আর নন এসেনশিয়ালকে কেন নন এসেনশিয়াল বলা হচ্ছে? কারণ গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু কিছু মানে শুধুমাত্র খাদ্য গ্রহণের ক্ষেত্রে বা খাদ্যের অপরিহার্য অঙ্গ হিসাবে এরা অনাবশ্যক। মানে এদের মধ্যে, সেই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে সেই গুণাবলীগুলো একটু কম পরিমাণে উপস্থিত থাকে। এবার যে ওমেগা 3 বা ওমেগা 6 এর কথা আমরা বললাম, এই ওমেগা 3 থেকে কোন 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 দুটো জিনিসকে আমরা পাই? ওমেগা 3 থেকে কোন দুটো জিনিসকে আমরা পাই? একটা হচ্ছে ডিএইচএ, আর একটা হচ্ছে ইপিএ। আর ওমেগা 6 থেকে আমরা কোন জিনিসগুলোকে পাই? সেখান থেকে আমরা একটা পাই হচ্ছে সরি একটা পাই হচ্ছে আমরা গামা লিনোলেনিক অ্যাসিড, আর একটা আমরা পাই হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা পেয়ে থাকি। এবার বাকি যে বিষয়গুলো রয়েছে, এখান থেকে আমরা দেখব যে কি কি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, তো এটা ছিল ছোট্টখাটো একটা আলোচনা, যে আলোচনার মাধ্যমে কিছু টপিক আমি বললাম, যে টপিকগুলোকে আপনারা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, এবং তার সাথে সাথে অবশ্যই যেগুলো পড়ছেন সেগুলো দেখবেন। কোশ্চেন আনসার কিছু সলভ করা আছে চ্যানেলে, সেগুলো একবার দেখে নেবে, এবং কোনো অসুবিধা হলে নিশ্চয়ই এখানে আমাকে জানাবে। সেকেন্ড সেমিস্টার নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, কারণ সেকেন্ড সেমিস্টারের পুরো প্লেলিস্ট অলরেডি আপডেটেড রয়েছে। আফটার কমপ্লিশন অফ ফার্স্ট সেমিস্টার তোমরা ইজিলি কিন্তু সেকেন্ড সেমিস্টারে ক্লাস করতে পারবে, এবং আমরা তার সাথে সাথে কোশ্চেন আনসারও সলভ করব। কারো যদি পেড ব্যাচ নিতে আগ্রহী হও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিয়ে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।